হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে নিয়ে এসেছি তোমাদের জন্য ইন্টারভিউ থেকে টিচিং ডেমনস্ট্রেশন কিভাবে দিতে হয় তার উপর একটা ক্লাস। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো ইন্টারভিউ রিলেটেড ভিডিও দিতে। তো বিগত দুদিন আমি তোমাদের কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ ছিল। তো আজ থেকে তোমাদের ক্লাস রেগুলার শুরু হবে এবং প্রতিদিন আমি চেষ্টা করব তোমাদের ইন্টারভিউর ওপরে কিছু টিপস ট্রিক্স, তার সঙ্গে টিচিং ডেমনস্ট্রেশন সমস্ত সাবজেক্টের ওপরে কিভাবে দিতে হয়। তো আজকে বেসিক্যালি কোনো সাবজেক্টের উপরে দেখাবো না, জাস্ট টিচিং ডেমনস্ট্রেশনে তোমরা কি কি ক্রাইটেরিয়া মেনটেন করবে সেগুলোর ওপরে কিন্তু এই ক্লাসটা। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। লেটস স্টার্ট। দেখো আমি এখানে লিখে রেখেছি টিচিং ডেমনস্ট্রেশন। দেখো আমি এখানে ইংলিশে বললেও ইংলিশ বাংলা যারা আমার রেগুলার ক্লাস করো তোমরা প্রত্যেকেই জানো আমি ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুটো ভার্সনে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করি। তো টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য দেখো তোমাদের তো অবশ্যই সেলফ কনফিডেন্স রাখতে হবে, নিজেদের মধ্যে ধৈর্য, সাবজেক্ট সম্পর্কে নলেজ রাখতে হবে। এগুলো তো বেসিক জিনিস। ডেমনস্ট্রেশন বর্তমানে যে ইন্টারভিউ তোমাদের চলছে, গত বছর থেকে যেটা শুরু হয়েছে, সেখানে ইন্টারভিউতে কোয়েশ্চেনটা তোমাকে কোয়েশ্চেন আনসার কতগুলো করবে সেটাও যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গেও কিন্তু আরেকটা জিনিস ঢুকে গেছে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। তুমি ডেমো কিভাবে দেবে, ডেমনস্ট্রেশনের উপরে কিন্তু তোমার ম্যাক্সিমাম নাম্বারটা এখানে ভ্যারি করছে। তুমি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছো, কতটা সেলফ কনফিডেন্স তোমার মধ্যে রয়েছে, কতটা পেশেন্স তোমার মধ্যে রয়েছে, কতটা নলেজ তোমার মধ্যে রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু ওই একটা সার্টেন টাইমে কিন্তু তোমার পরীক্ষা করা হবে। এবারে ডেমো দেখো তোমরা বাড়ি থেকে নিজেরা রেডি করে নিয়ে যেতে পারো, অথবা যেটা হয়ে থাকে, যেটা তোমাদের গত ক্লাসে আমি তোমাদের সঙ্গে বলেছি, আমার সঙ্গে যেটা হয়েছিল, ডেমনস্ট্রেশন কিন্তু ওখানে ওইখান থেকে মানে যারা ইন্টারভিউ নিচ্ছেন, ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছেন তারাও কিন্তু নিজেদের থেকে টপিক তোমাকে দিতে পারবেন। তাই তোমাকে কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতেই হবে যে আমি নিজে থেকে আমি আমার সাবজেক্ট, ধরো তোমার সাবজেক্ট ইংলিশ বা তোমার সাবজেক্ট বাংলা, তুমি তোমার সাবজেক্ট থেকে, এবার দেখো তোমরা যেহেতু উড বি টিচার প্রাইমারি সেকশনের ক্ষেত্রে, তো সেখানে তো কোনো রকম কোনো মানে তোমার সাবজেক্ট হয় না, তোমাকে সমস্ত সাবজেক্ট পড়াতে হতে পারে। তাই তুমি কি করবে, যে সাবজেক্টগুলো রয়েছে বাংলার, তোমাদের পরিবেশ বা গণিত, ইংলিশ সমস্ত সাবজেক্টের ওপরে কিন্তু তোমরা এই যে ডেমনস্ট্রেশন রেডি করে যাবে। এবারে তার সঙ্গে তোমার বেস্ট কিছু একটা থাকবে, সেটাও তুমি রেডি করে নিতে পারবে। এবং এর সঙ্গে তোমাদেরকে যেটা বললাম, তোমাদেরকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে ডেমনস্ট্রেশনের যে টপিকটা সেটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছেন তারাও কিন্তু দিতে পারেন। ওকে, তো এই পয়েন্টগুলো মাথার মধ্যে রাখবে এবং কনফিডেন্সের সঙ্গে নিজের ডেমনস্ট্রেশনটা শুরু করবে। এবার আজকে আমি আলোচনা করব কি কি পয়েন্টস তোমরা মানে মেনটেন করবে যাতে করে তোমাদের ডেমনস্ট্রেশনটা একেবারে পারফেক্ট হয়ে থাকে। তো প্রথমেই ডেমনস্ট্রেশনের জন্য আমরা যে টপিক বলবো না, যে পয়েন্টটা আমরা ফার্স্টে বলবো সেটা হচ্ছে অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং ব্যাপারটা কি চলো আমরা আলোচনা করে নিই। দেখো অ্যাড্রেসিং মানে কি, এই যে ধরো আমি ক্লাসটা তোমাদের শুরু করছি, আমি কি বললাম, হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। তোমরাও জানো কোথাও না কোথাও একটা এনার্জি পেলে না যে হ্যাঁ ম্যাডাম এসে আমাদেরকে অ্যাড্রেস করলো, প্রত্যেককে আমাদেরকে কি বলে অ্যাড্রেস করলো, লার্নার বলে অ্যাড্রেস করলো, কেননা তোমরা এখানে প্রত্যেকে শিখছো। তো তুমি উডবি টিচার হতে যাচ্ছ, তুমিও কি করবে, তোমরা মাইক্রো টিচিং প্র্যাকটিস করে এসছো, ম্যাক্রো টিচিং প্র্যাকটিস করে এসছো, প্রত্যেকে তোমরা ডিএলএড বিএড করে এসছো। তো সেক্ষেত্রে কি হবে, তোমরা ক্লাসে গিয়ে যেটা করবে বা ডেমনস্ট্রেশন চলাকালীন, আমি দুটোই একসাথে মিক্সড করে বলছি, যখন তুমি শুরু করবে তোমরা এটা জানো প্রত্যেকে আমাদেরকে কি করতে হয়, অ্যাড্রেস করতে হয়। কি বলে অ্যাড্রেস করবে, তুমি বলতে পারো গুড মর্নিং স্টুডেন্টস, বা এটা বলতে পারো সুপ্রভাত বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো। এবারে যেটা হয় তোমাদের মনে হতে পারে আচ্ছা যা আমি ইন্টারভিউ দিচ্ছি, ওই যে ইন্টারভিউ যে অ্যাটমসফিয়ারটা থাকছে ওখানে যারা ইন্টারভিউ যারা রয়েছে তাদেরকে কি আমি স্টুডেন্ট মনে করব। দেখো অবশ্যই তুমি স্টুডেন্ট মনে করবে, কিন্তু ওনারা যে রিপ্লাই দেবেন এটা কিন্তু তুমি এক্সপেক্ট করবে না। হয়তো হতেও পারে ওনারা তোমার সাথে কোঅপারেট করলো, আবার এটাও হতে পারে ওনারা কিন্তু তোমার সাথে কোঅপারেট করলো না। তো সেক্ষেত্রে কি করবে, তুমি ওদের দিকে তাকিয়ে ওদেরকে স্টুডেন্ট ভেবেই পড়াবে, কিন্তু উত্তরটা তুমি ইমাজিন করে নেবে। তুমি এটা ইমাজিন করে নেবে যে হ্যাঁ ওরা বলেছে আচ্ছা হ্যাঁ ম্যাডাম আমরা ভালো আছি, আপনি কেমন আছেন, বা স্যার আমরা ভালো আছি, আপনি কেমন আছেন, তখন তুমিও বললে হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। ব্যাস, তাহলে এই হয়ে গেল তোমাদের ফার্স্ট যে পয়েন্ট, ফার্স্ট যে আমাদের ক্যারেক্টারিস্টিক টিচিং ডেমনস্ট্রেশনের জন্য, সেটা হচ্ছে অ্যাড্রেসিং করা। অ্যাড্রেসিং মানে কি বললাম না,
তুমি সবার সাথে এই যে গিয়ে ক্লাসরুমে গেলে সবাই ধরো বিভিন্ন কাজে নিজেরা ব্যস্ত, তো তুমি সবাইকে কি করবে না তোমার দিকে মনোযোগ আকর্ষণ করবে। সুপ্রভাত সবাই, কেমন আছো? বা তোমার যদি মনে হয় যে আমার হয়তো তোমাদের মনে কোয়েরি আসতে পারে যে ম্যাডাম আমার তো টপিক বা আমার যে টাইমটা সেটা হয়তো পড়লো 2-2:30টার সময়, তো তোমরা সেক্ষেত্রে তোমরা গুড মর্নিং বলতেও পারো বা সেটাকে স্কিপ করে দিতে পারো, জাস্ট বলতে পারো বাচ্চারা তোমরা সবাই কেমন আছো, আমিও খুব ভালো আছি। বা এটা জিজ্ঞাসা করতে পারো আজকে কি বার বলো তো, আজকে কি তারিখ বলো তো। এই জায়গাটা তোমরা পরেও কিভাবে বলবে আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো। তাহলে ফার্স্ট আমাদের পয়েন্টটা কি চলে গেল, অ্যাড্রেসিং করা। 2 নম্বর যে ক্যারেক্টারিস্টিকটা আমি বলবো সেটা হচ্ছে চক অ্যান্ড ডাস্টার। চক অ্যান্ড ডাস্টার। দেখো চক অ্যান্ড ডাস্টার বললেও ইন্টারভিউতে তোমরা কিন্তু চক পাবে না, কেননা তোমাদেরকে এইরকম একটা হোয়াইট বোর্ডেই তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে এবং তার সঙ্গে তোমাদের কাছে এরকম একটা ডাস্টার থাকবে। ওকে, তো এখানে চক বলছি মানে মার্কার, ডাস্টার যা খুশি বলতে পারো। তো সব সময় তোমরা মাথার মধ্যে রাখবে বোর্ড ওয়ার্ক। অ্যাড্রেসিং করার পরে তোমাদেরকে কিন্তু বোর্ড ওয়ার্ক করতে হবে। আবার তার সঙ্গে আরো একটা জিনিস বলি, অনেক ক্ষেত্রে কি হয় তোমাদেরকে বোর্ড ওয়ার্ক করতে বারণ করা হয়। যারা ইন্টারভিউ নেন তারা বলেই দেন ঠিক আছে বোর্ড ওয়ার্ক করার দরকার নেই, হয়তো খুব সন্ধে হয়ে যাচ্ছে বা তাড়াহুড়ো হচ্ছে যে এবারে টপিক শেষ করতে হবে। অনেক ক্ষেত্রে সময় থাকলেও ওনারা বলেন যে তাড়াতাড়ি করো আর তোমাকে হচ্ছে চক বোর্ড ইউজ করতে হবে না। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবে যে আমাকে হয়তো চক বোর্ড বা আমাকে বোর্ডের যে ব্যবহার সেটা কিন্তু করতে নাও হতে পারে। তো আমি এখানে এটা নিয়েই কিন্তু আমি তোমাদের ডেমনস্ট্রেশন টপিকটা দেখাই, দেখো কি কি পসিবিলিটিস হতে পারে, কি কি সিচুয়েশন তোমাদের সাথে ঘটতে পারে, সবগুলোকে নিয়েই কিন্তু আমি আলোচনাটা করছি। দেখো আরেকটা জিনিস বলি, চক অ্যান্ড ডাস্টার বা এই যে পয়েন্টটা মাথার মধ্যে রাখবে, যখন তোমরা চক বা এই পেনের ইউজ করবে কখনোই কিন্তু তোমার নিজের পিঠটা এরকম ঘুরিয়ে দেবে না, কখনো নিজের পিঠ দেখাবে না। তুমি দাঁড়াবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যেমনটা ভাবে আমি এখন দাঁড়িয়েছি। দেখো না তো আমি পিছনে ঘুরে গেছি না তো আমি একদম সামনে ঘুরে গেছি, আমি জাস্ট আমার অ্যাঙ্গেলটাকে 45 ডিগ্রি রেখেছি, যাতে করে কি হবে ধরো যারা সামনে স্টুডেন্ট মানে যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকেও আমি দেখতে পাচ্ছি, প্লাস আমি আমার বোর্ডটা যে আমি লিখছি আমি এই লেখার কাজটাও করতে পারছি। তাহলে ক্লিয়ার হলো তোমার বডি মুভমেন্ট কেমন হবে। আর কখনো দেখো জায়গাটা হয়তো খুব ছোট থাকবে, তুমি যেখানে ইন্টারভিউ দেবে দেখবে ছোট ছোট, তোমাদের আমি আগের দিন বলেছিলাম কাঁচের ঘর, যেমন আগেকার দিনে কি হতো বলতো, এসটিডি বুথ থাকতো না একদম ছোট্ট টাইপের, ওই রকম এসটিডি বুথের মতো জায়গায় তোমার কিন্তু ইন্টারভিউটা হবে। সো তোমার হয়তো খুব বেশি বডি মুভমেন্ট তুমি করতে পারবে না, কিন্তু চেষ্টা করবে যদি তোমার কাছে স্পেস থাকে একদম একটা পজিশনে না দাঁড়িয়ে তুমি কিন্তু একটু তোমার বডি মুভমেন্ট এরকম ভাবে করতে পারো। কিন্তু কখনোই যেটা বললাম বোর্ড ওয়ার্ক করার জন্য তোমরা কিন্তু একদম পিছনে ঘুরে যাবে না, জাস্ট তোমার অ্যাঙ্গেলটাকে 45 ডিগ্রি রাখবে। ওকে, এবং তার সঙ্গে তুমি মার্কার তো ইউজ করছো, মার্কার ডান হাতে ইউজ করবে, এবং তার সঙ্গে ডাস্টার কিন্তু সব সময় বাঁ হাতে ব্যবহার করবে। কখনো এই ডাস্টার তাড়াহুড়োর সময় মানে ডান হাতে করে মুছবে না, তুমি সব সময় এই নিয়মটা মনে রাখবে যে ডাস্টার সব সময় কিন্তু আমরা বাঁ হাতে আমাদের লেফট হ্যান্ড দিয়ে কিন্তু আমরা ডাস্টার ইউজ করব। তাহলে 2 নম্বর পয়েন্ট আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো প্রত্যেকটা এগুলো না একদম সূক্ষ্ম জিনিস, এগুলো তোমার কিন্তু ডেমনস্ট্রেশন তুমি যখন দেবে তোমার কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। চলো আশা করি 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার হয়েছে। এবারে 3 নম্বর পয়েন্ট আলোচনা করব। 3 নম্বরে যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে রিলেট উইথ প্রিভিয়াস লেসন। রিলেট উইথ প্রিভিয়াস লেসন। রিলেট উইথ প্রিভিয়াস লেসন মানে কি? রিলেট মানে কি সম্পর্ক স্থাপন করবে কার সঙ্গে? পূর্ব যে পাঠ, প্রিভিয়াস মানে পূর্ব পাঠ। আমি এখানে তোমাদের সমস্ত দিকের কথাই বলছি, বাংলা ইংলিশ সমস্ত বলছি, প্রথমে ইংলিশের কথা বলছি। ধরো তোমার আজকের টপিক ওয়ার্ড, তুমি আজকে কি পড়াচ্ছ? ওয়ার্ড পড়াচ্ছ। তো তোমার মনে হতে পারে যে ওয়ার্ড মানে আমি কিসের সঙ্গে রিলেট করব? তাহলে ওয়ার্ডের আগে একটা বাচ্চা কি শেখে বলো? লেটার শেখে, তাই তো? তাহলে তুমি কি করবে? লেটারের সঙ্গে কানেক্ট করবে। ধরো তোমার আজকে টপিক, তুমি আজকে সেন্টেন্স শেখাচ্ছ, তাহলে সেন্টেন্সের আগের প্রিভিয়াস লেসন কি হতে পারে? ওয়ার্ড হতে পারে। তাহলে তুমি কার সঙ্গে কানেক্ট করবে? ওয়ার্ডের সঙ্গে কানেক্ট করবে। তাহলে তোমার যে টপিকটা তুমি পড়াচ্ছ এটা তোমাকেই খুঁজে নিতে হবে
যে আমি যে টপিকটা পড়াচ্ছি তার প্রিভিয়াস লেসন কি ছিল। তোমার হয়তো মনে হতে পারে যে আচ্ছা আমি রবি ঠাকুরের কোনো কবিতা পড়াচ্ছি, আচ্ছা রবি ঠাকুরের কোনো কবিতা আমি কিভাবে প্রিভিয়াস লেসনের সঙ্গে কানেক্ট করবো। ধরো তারা যে প্রতিদিন জাতীয় সঙ্গীত আমাদের হয়, জনগণ মন অধি আমাদের হয়, তো সেক্ষেত্রে কি হয়, সেটা তো রবি ঠাকুরেরই লেখা হয়, বা এরকম অনেক গান আছে যেগুলো রবি ঠাকুরের। তো তোমরা কি করবে, ধরো রবি ঠাকুরের কোনো একটা কবিতা পড়াচ্ছ, সেক্ষেত্রে তোমরা কানেক্ট করতে পারো এইভাবে, আচ্ছা তোমরা রবি ঠাকুর কে জানো, রবি ঠাকুরকে বিশ্বকবি বলা হয় তাই তো, বা বিশ্বকবি কাকে বলা হয়, বা রবি ঠাকুরের অন্য কোনো কবিতা তোমরা পড়েছো, এভাবেই তোমরা কিন্তু কানেকশনটা করবে। ধরো তোমরা হয়তো অঙ্কের ক্ষেত্রে বলছি, গণিতের ক্ষেত্রে বলছি, তোমরা হয়তো যোগ বিয়োগ সম্পর্কে পড়াচ্ছ, তাহলে যোগ বিয়োগ পড়াচ্ছ, তাহলে যোগ বিয়োগের আগে কি আসে, সংখ্যা আসে, তাহলে আগে আমরা সংখ্যা নিয়ে পড়েছি, এবারে চলো আমরা যোগ বিয়োগ করা শিখবো, বা যোগ করা, একসাথে তো দুটো শেখানো যাবে না, প্রথমে ধরো যোগটা শেখাচ্ছে। তাহলে তোমাকেই খুঁজে নিতে হবে যে এই যে টপিকটা তুমি পেয়েছো বা টপিকটা তুমি পড়াচ্ছ, সেই টপিকের প্রিভিয়াস লেসন কি হবে। ধরো তুমি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার পড়াচ্ছ, তোমার টপিক কোনো একটা রাইম, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কি আকাশে তারা দেখেছো। অবশ্যই ছোট বাচ্চারা চাঁদ মামা দেখে, আকাশে তারা দেখেই তারা বড় হয়েছে। তাহলে এভাবেই কিন্তু তোমরা কানেকশনটা করে নেবে প্রিভিয়াস লেসনের সঙ্গে বা পূর্ব পাঠের সঙ্গে। এবং সব সময় মনে রাখবে পূর্ব পাঠ কোনো কঠিন প্রশ্ন যেন না হয়, কেননা আনসারটা কিন্তু তোমাকেই বলতে হবে, ওনারা তোমার সাথে কোঅপারেট নাও করতে পারেন যারা ইন্টারভিউ নিচ্ছেন, তো তোমাকে বুঝে নিতে হবে ওখান থেকে আনসার এসছে। ওরা বলবে হ্যাঁ ম্যাডাম তারা দেখেছি, আকাশে চাঁদ দেখেছি, বা খুব ভালো, রাতের আকাশে দেখা যায় তাই তো, এরকম ভাবে তুমি কি করবে, কানেক্টটা করে নেবে। তাই তোমাকে মাথার মধ্যে রাখতে হবে এমন কিছু প্রশ্ন আমি তাদেরকে করবো যাতে যেটা তাদের কি পূর্ব যে জ্ঞান তাদের বাস্তবের সঙ্গে কিন্তু সম্পর্কিত হয়। তো আশা করি তোমাদের 3 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেছে। চলো এবারে 4 নম্বর পয়েন্ট আমরা নিয়ে ডিসকাশন করব। 4 নম্বরে আমরা যে পয়েন্ট নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে টক হোয়াইল রাইটিং। টক হোয়াইল রাইটিং। টক হোয়াইল রাইটিং ব্যাপারটা কি না, টক মানে কি কথা বলা, হোয়াইল রাইটিং যখন তুমি কথা বলবে তখন কিন্তু তুমি লিখবে, বা যখন তুমি লিখবে তার সঙ্গে সঙ্গে তুমি কথা বলবে। ধরো প্রথমেই তোমরা গেলে, প্রথমে গিয়ে কি করলে, অ্যাড্রেস করে দিলে যে বাচ্চারা তোমরা সবাই কেমন আছো, আচ্ছা ভালো আছো তো, আচ্ছা আজকে আমরা নতুন টপিক পড়বো। যেই তুমি বললে নতুন টপিক পড়বো, অনেকে কি করলো এরকম করে লিখতে শুরু করে দিল। প্রথমে লিখে দিল যে হচ্ছে ক্লাস, ডেট, তারপর এদিকে সাবজেক্ট, এদিকে টুডেস লেসন বলে লেখার জন্য দেখলে যে এইখানে কত 15 সেকেন্ড সময় ব্যয় হয়ে গেল। এই 15 সেকেন্ডটা কিন্তু খুব বোরিং একটা টাইম পিরিয়ড, কেননা তুমি যখন এই যে পয়েন্টটা আমি কি বলেছি, যখন তুমি লিখবে, তুমি যখন বোর্ড ওয়ার্ক করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে কথাও বলতে হবে। ধরো আচ্ছা তুমি জিজ্ঞাসা করলে আচ্ছা তোমরা এখন তাহলে কোন শ্রেণীতে পড়ো বলো তো, হ্যাঁ তোমরা এখন 3য় শ্রেণীতে পড়ো, আচ্ছা আচ্ছা তারিখটা কি বলতে পারবে তোমরা, আচ্ছা হ্যাঁ আজকে তারিখটা কিন্তু 8, আচ্ছা আজকে কি বার বলো তো। তার মানে কি তুমি দেখো তাদের জ্ঞানেরও পরীক্ষা করছো আর সঙ্গে সঙ্গে তোমার কিন্তু লেখার কাজটাও চলছে। আচ্ছা আগের দিন আমরা কি পড়েছিলাম, হ্যাঁ আগের দিন আমরা ওয়ার্ড পড়েছিলাম, তাহলে আজকে আমরা কি পড়বো, আজকে আমরা সেন্টেন্স পড়বো। তো এইভাবে কিন্তু তুমি যখন কথা বলবে, কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার বোর্ড ওয়ার্কটাও হবে। এমনটা না যে শুধু বোর্ড ওয়ার্ক হচ্ছে, এমনটা না যে শুধু কথা বলা হচ্ছে। আবার যেটা বললাম এটাও কিন্তু মাথার মধ্যে রাখবে যে তোমাদেরকে কিন্তু বোর্ড ওয়ার্ক করতে হতে নাও পারে, এরকমটাও কিন্তু ইনস্ট্রাকশন মাঝে মাঝে দিয়ে দেয় যে বোর্ড ওয়ার্ক করার দরকার নেই, আপনি জাস্ট পড়ান। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়েছে টক হোয়াইল রাইটিং এই পয়েন্টটা। চলো এবারে আমরা পরবর্তী পয়েন্টে যাচ্ছি। পরবর্তী যে পয়েন্ট আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইউজ অফ টিএলএম। ইউজ অফ টিএলএম। তোমাদের মনে হতে পারে যে আচ্ছা ম্যাডাম আগের দিনই তো আপনি বললেন যে যখন আমরা পড়াবো তখন আমাদের টিএলএম এর ব্যবহার করতে আমরা পারবো না, তাহলে টিএলএম কেন। তাহলে এই প্রসঙ্গে তোমার একটা কথা বলি, ধরো তোমরা ইংলিশ গ্রামার পড়াচ্ছ, তো গ্রামারের ক্ষেত্রে তোমরা হয়তো নাউন পড়াচ্ছ, তো নাউনের ক্ষেত্রে কি হয়, তোমার কাছে চারপাশে অনেকগুলো তোমরা মানে ইকুইপমেন্টস পাবে তোমাদের টিএলএম এর সঙ্গে কানেক্ট করার জন্য। কি কি ইকুইপমেন্টস পাবে, একটা হোয়াইট বোর্ড পাচ্ছ, একটা পেন পাচ্ছ, একটা তোমরা ডাস্টার পাচ্ছ, তার সঙ্গে দেখবে তোমরা হয়তো ওয়াটার বটল পেতে পারো, বা একটা টেবিল পেতে পারো, টেবিলের উপরে একটা ফুলদানি আছে, বা পেন স্ট্যান্ড আছে।
এবং তোমরা বলবে আচ্ছা ম্যাডাম তাহলে বাংলার ক্ষেত্রে কিভাবে কানেক্ট করবো? বাংলার ক্ষেত্রে যেমনটা তোমাদের বললাম, বাস্তবের সঙ্গে সম্পর্কিত এক্সাম্পল তুমি নিতে পারো। বা ধরো পরিবেশ তুমি পড়াচ্ছ, পরিবেশ হয়তো তুমি কঠিন তরল গ্যাসীয় পড়াচ্ছ, ক্লাসরুমে তো তুমি যেখানে ইন্টারভিউ দিচ্ছ, ক্লাস একটা বোতল আছে, বোতলে জল আছে, তোমার কাছে এই ধরনের ইকুইপমেন্টস গুলো আছে যেগুলো কি তোমাদের কঠিন পদার্থ। তো এইরকম ভাবে এটা কিন্তু নিজের একটা মানে সার্টেন একটা কি বলবো একটা প্রত্যুৎপন্ন মতিত্ব চট জলদি তোমাকে কিন্তু ভেবে নিতে হবে। বাড়ি থেকে তুমি তো অবশ্যই ভেবে নিয়ে যাবে, কিন্তু ওখানে যদি দেখো সেরকম যদি কোনো টিএলএম না পাও, টিএলএম পাবে না এটা ভেবেই কিন্তু তোমরা এগোবে। তার জন্য তোমাদের টিএলএম এর জন্য তো আছে, তুমি বোর্ডে ছবি আঁকতে পারবে। তাহলে তুমি একটা কোনো টপিক পড়াচ্ছ, কোনো একটা নদী পড়াচ্ছ, তো নদীতে তুমি একটা নৌকো আঁকতে পারবে, এটাই তোমার টিএলএম। ঠিক আছে, আর আলাদা করে কিন্তু টিএলএম কিন্তু এখানে ব্যবহার করার দরকার নেই। আমাদের যে লাস্ট পয়েন্ট সেটা হলো ফিডব্যাক। ফিডব্যাক ফিডব্যাক ব্যাপারটা কি? এই যে ক্লাস চলছে, ক্লাস চলাকালীন তুমি কেউ একটা উত্তর দিল, মানে উত্তরটা হয়তো তুমি জিজ্ঞাসা করলে, তুমি নিজেই আনসারটা দিলে, মানে ভেবে নিলে যে স্টুডেন্ট আনসারটা দিয়েছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু বারবার ফিডব্যাক দেবে। ফিডব্যাক মানে কেমন ধরনের ফিডব্যাক? হ্যাঁ বাহ খুব ভালো বলেছো, এই তো তুমি খুব ভালো বলেছো, হ্যাঁ আরো ভালো করে আমরা বলতে পারি। আমরা হয় না ক্লাসে বলি যে গুড, ভেরি গুড, সুন্দর বলেছো তুমি। তো এই ধরনের ফিডব্যাক কিন্তু তোমাকে দিতে হবে কন্টিনিউয়াসলি। ওকে, তো তোমার এখানে কিন্তু বোঝা যাবে যে তুমি কতটা ইন্টারঅ্যাক্ট করছো স্টুডেন্টদের সঙ্গে। টিচাররা দেখলে, যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা কি দেখলে যে তোমার সাথে হয়তো কোঅপারেট করছে না, কিন্তু তুমি কিন্তু ওই মানে যে পরিবেশটাকে খুব একদম স্বাভাবিকভাবে নেবে। খুব হয়তো দেখলে কোনো একটা ম্যাডাম হয়তো অন্যদিকে তাকিয়েছেন বা খুব রাগি রাগি ভাবে তাকিয়েছেন, তো তুমি এই বিষয়টা নিয়ে একেবারেই কিন্তু মাথা ঘামাবে না। তোমাকে নিজের বেস্টটা দিতে হবে। তুমি যে যে পয়েন্টগুলো পড়ে গেছো, যেভাবে তুমি রেডি করে গেছো, সেভাবেই কিন্তু তুমি তোমার টপিকটা দিয়ে আসবে। এবারে আর একটা জিনিস বলি, সেটা তোমাদের হচ্ছে টাইম। আগের বার যখন ইন্টারভিউ হয় দেখা গেছে কেউ পেয়েছে 5 মিনিট টপিক দেওয়ার জন্য, কেউ পেয়েছে 1 মিনিট, কেউ পেয়েছে 3 মিনিট, কেউ পেয়েছে 2 মিনিট, কেউ আবার 6 থেকে 7 মিনিট। তোমরা বলে ম্যাডাম এরকম ভ্যারিয়েশন কেন? আমি যদি 1 মিনিট পাই, 1 মিনিটে আমি আমার টপিকটাকে কিভাবে দেবো? তাহলে একটা জিনিস বলি, 1 মিনিটে কোনো টপিক পড়ানো যায় না। তুমি কেমন আছো, আচ্ছা আজকে আমরা যে টপিকটা পড়াবো, এটা বলতে বলতেই 30 থেকে 40 সেকেন্ড কেটে যায়। তুমি যতটুকু সময় পাবে সেই ততটুকু সময় কিন্তু তুমি তোমার বেস্টটা দিয়ে আসবে। তুমি নার্ভাস হবে না যে আমি 1 মিনিট টপিক দিলাম, আমি তো তার নিজের ডেমোটা তো বলতেই পারলাম না। আবার কেউ হয়তো দেখবে বোর্ডে দাঁড়িয়ে আছে, আচ্ছা ঠিক আছে আর পড়ানোর দরকার নেই, আপনি বসে পড়ুন। ওখানে কিন্তু তোমার অ্যাসেসমেন্ট হয়ে যায়। তুমি ভেবো না যে তোমার সঙ্গে কিন্তু খারাপ কিছু হয়েছে বা তোমার নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো, আমি আমার টপিকটা দিতে পারলাম না। ঠিক আছে, আবার অনেকের এরকম হয়েছে যারা 6 থেকে 7 মিনিটের টপিক রেডি করে গেছে, তাদের ক্ষেত্রে কি হয়েছে, তারা তো টপিকের জন্য 3 থেকে 4 মিনিট রেখেছিল, 3 থেকে 4 মিনিটে তার ডেমো টপিকটা শেষ, তো বাকি 3 মিনিট সে কিন্তু নার্ভাস হয়ে গেছে কি পড়াবে। এইরকমও কিন্তু কন্ডিশন ঘটে থাকে। দেখো যেই যেই পসিবিলিটিস গুলো আসতে পারে আমি সেগুলোই তোমাদেরকে বলছি যে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথার মধ্যে রাখবে। তুমি তোমার টপিকটা মিনিমাম রেডি করে রাখবে যে 2 থেকে 3 মিনিটের মধ্যে যেন শেষ হয়ে যায়। এবারে তোমার কাছে যদি আরো টপিক মানে টাইম যদি তুমি পাও, সেক্ষেত্রে তুমি আরো এক্সাম্পল বলবে বা ওদেরকে বিভিন্ন প্রশ্ন আনসার জিজ্ঞাসা করবে বা পরবর্তী টপিকের জন্য তুমি একটু স্টার্টিং করবে। দেখো এটা তোমার কাছে বিষয় আর কি, তোমার বিষয় যে তুমি কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করবে, তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। তোমার টপিক কি রিলেটেড রয়েছে সেটা নিয়ে ডিপেন্ড করছে। ওকে, সো আশা করি তোমরা পয়েন্টগুলো বুঝতে পেরেছো। এই পয়েন্টগুলো মেনটেন করলেই আমার মনে হয় তোমাদের যে কোনো ডেমো, যে কোনো সাবজেক্টে তোমরা ডেমো দাও না কেন, এই টপিকগুলো মেনটেন করবে, তাহলেই তোমাদের ডেমো কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তাহলে কি কি বললাম আমি আজকের ক্লাসে একটু রিক্যাপ করে দিই। প্রথমে কি করবে, অ্যাড্রেস করবে, ক্লাসে গিয়ে তুমি অ্যাড্রেস করবে, সম্বোধন করবে। তারপর কি করবে, চক অ্যান্ড ডাস্টারের ইউজ করবে। তো কখনোই তুমি তোমার ব্যাক সাইড দেখাবে না, সবসময় 45 অ্যাঙ্গেলে রাখবে এবং ডাস্টার কি বললাম সবসময় লেফট হ্যান্ডে নেবে। ওকে, 3 নম্বর পয়েন্টে কি বলেছিলাম, রিলেট উইথ প্রিভিয়াস লেসন। যে পাঠটা পড়াচ্ছ তার প্রিভিয়াস লেসন, পূর্ব যে পাঠের সঙ্গে তুমি অবশ্যই কানেক্ট করবে। তার সঙ্গে কি করবে, টক হোয়াইল রাইটিং, যখন তুমি লিখবে তখন তার সঙ্গে সঙ্গে কিন্তু কথা বলবে। কখনো লিখছো মানে এমনটা নয় যে তুমি লেখার মধ্যে মনোনিবেশ করে গেছো, কথাই বললেন, এরকমটা যেন না হয়। তার সঙ্গে কি ইউজ অফ টিএলএম, তুমি তোমার টিএলএম ছবি বোর্ড, হোয়াইট বোর্ডটাই তোমার কাছে একটা বড় টিএলএম, তুমি এখানে ছবি আঁকতে পারো বা তোমার হাতের সামনে যদি কিছু থেকে থাকে তুমি কিন্তু নিয়ে নেবে না, ওখানে গিয়ে নিয়ে নেবে না যে ম্যাডাম এটা কি আমি টিএলএম হিসেবে ব্যবহার করতে পারি। তুমি বলবে যে দেখো ওই যে টেবিলে তোমার সামনে এটা রাখা আছে, ওখানে কি আছে বলো তো, ওখানে কয়েকটা পেন আছে, এরকম ভাবে তুমি বলতে পারো। বা কোনো হয়তো একটা গ্লোব আছে, বা এরকম হতে পারে
একটা গ্লোব রয়েছে, ঠিক আছে? তো গ্লোবটা তোমাকে দিতে পারে, আর গ্লোব থেকে তুমি ভূ প্রকৃতির সম্পর্কে পড়াও, বা গ্লোবটা তোমাকে দিয়ে দিল, বা এরকম বলতে পারে যে গ্লোবে কোনো একটা দেশ সম্পর্কে বলে এই দেশের অবস্থানটা তুমি দেখাও, বা ভূ প্রকৃতি রিলেটেড কিছু দিতে পারে। গ্লোবটা সাধারণত একটা কমন ইকুইপমেন্টস হিসেবে কিন্তু থাকে ওই ইন্টারভিউ পড়ে। ওকে, তার সঙ্গে কি ফিডব্যাক দেবে, তুমি যখন ক্লাসে পড়াবে তারা ঠিকমতো উত্তর দিচ্ছে কিনা, বা সেই সম্পর্কে তুমি অবশ্যই কি করবে, ফিডব্যাক দেবে। তো মোটামুটি এই হচ্ছে তোমাদের 6টা পয়েন্ট, আশা করি বুঝতে পেরেছো। সো এই 6টা পয়েন্ট মেনটেন করেই তোমরা কিন্তু নিজের যে কোনো টপিক, যে কোনো সাবজেক্ট হোক না কেন, তোমরা কিন্তু এই 6টা পয়েন্ট মেনটেন করে তোমাদের ডেমো টপিকটা রেডি করবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ, বাংলা, পরিবেশ, তোমাদের ম্যাথ, সমস্ত সাবজেক্ট থেকে একে একে আমি প্রত্যেকটা দিন চেষ্টা করব একটা একটা করে টপিকের ওপর তোমাদের ভিডিও দিতে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, আমি চেষ্টা করব তোমাদের সেই টপিকের উপর ভিডিও দিতে। তোমরা অনেকেই বলেছো যে ইন্টারভিউর ক্লাস দিতে, তো তোমাদের জন্য চটজলদি আমি ইন্টারভিউর ক্লাস চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি তোমাদের রেগুলার একটা করে টপিক দিয়ে যতটা টপিক তোমাদের পরীক্ষার আগে কভার করানো যায়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা যত বেশি আমাকে মোটিভেট করবে, যত বেশি আমাকে সাপোর্ট করবে, আমারও কিন্তু এনার্জি তত বেশি আসবে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংকস ফর ওয়াচিং।